সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইউএস থেকে ক্যালিফোর্নিয়ার সিনিয়র অ্যাডভাইজার অফ বিএনপি আলম খন্দকার। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনি যেহেতু পলিটিক্যাল সেক্টরে আছেন, একটু জানতে চাই যে দেশে সুস্থ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পরিচালনার তো এটা সকলেরই একটা উদ্দেশ্য এবং আমরা সকলেই চাই এটা হোক, কিন্তু এটার জন্য কি কি পরিবর্তন আসলে প্রয়োজন এবং কি কি করার দরকার এবং কি কি বাস্তবায়ন করা দরকার সে ব্যাপারে জানতে চাই আপনার কাছে। আসলে দেশের একটা সুস্থ সরকারের প্রথম সুস্থ সরকার তখনই হইতে পারে যখন একটা সুস্থ ইলেকশন গণতান্ত্রিক সরকার হতে পারে। যখন একটা গণতান্ত্রিক সরকার আসে তখনই একটা সুষ্ঠু ব্যবস্থার দায়বদ্ধতা ব্যবস্থা হতে পারে। তো আপনার যে কথাটার উত্তরে ফার্স্টে আমাদের যে সামনে যেটা আছে জাতীয় নির্বাচন, সে জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হয়। এখানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে তার বক্তব্য, তার কার্যক্রম এটা যাতে প্রশ্নবিদ্ধ না হয় এবং সরকার বিভিন্ন টেস্ট না করে, মানে পরীক্ষার যেমন ফাইনাল পরীক্ষার আগে প্রি টেস্ট থেকে ডিরেক্ট ফাইনাল যে করতে যাচ্ছেন তার জন্য কতটুকু প্রিপারেশান আছে, এটার মনে হয় সরকারের ব্যাপক প্রিপারেশান নেওয়া দরকার। কথায় খুব ভালো ভালো বলতেছে, দ্যাটস ফাইন, বাট আমার মনে হয় একটা ইলেকশন পরিচালনা করার, এবং আমি মনে করব এখানে সেনাবাহিনীর একবারে ডিরেক্ট থাকতে হবে, অংশগ্রহণ করে থাকতে হবে এবং সন্ত্রাসমুক্ত হতে হবে, মানুষ যাতে সুবাদে ভোট দিতে পারে ইত্যাদির মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার, সেটা যেই আসুক, আমি একটা পার্টিতে বিশ্বাস করতে পারি, কিন্তু যেই আসুক যেটাতে সুষ্ঠুভাবে হোক। আপনি বিদেশ থেকে আপনি দেখেন, গতকালে একটা ইউটিউবে আসছে যে ভোট জালিয়াতি কিভাবে বিদেশ থেকে যে ব্যালট কিভাবে করা হচ্ছে, এটা কিন্তু সরকার এই জিনিসগুলাই করতে পারতেছে না। এবং দুঃখজনকভাবে এই যে ব্যালট পেপার যে ছাপানো হলো, বিএনপি 1 নম্বর দল, তার ব্যালট পেপারে কিন্তু প্রথম ইয়েতে না, একবারে লাস্টের দিকে আছে। এই যে মানে আমি পক্ষপাতিত্ব মানে বিগিনিংই দেখছি, দিস ডাজ নট গিভ দ্য গুড সিগনাল, বাট স্টিল উই ওয়ান্টেড দ্য ইলেকশন। উইদাউট দ্য ইলেকশন দ্য নেশন ক্যানট বি এস্টাবলিশ। আমরা তো সবসময় চাই যে আমাদের আসলে বিদেশের যে সুসম্পর্ক, যেটা আমাদের বিদেশিদের সাথে যে সম্পর্কটা দেশের, সেটা সবসময় বজায় থাকুক এবং একটা সুসম্পর্ক আরও বেশি বৃদ্ধি পাক, আমাদের যাতে পরবর্তীতে আমাদের অর্থনৈতিকভাবে বা যে কোনো ক্ষেত্রে এবং পররাষ্ট্রনীতিতেও কিন্তু একটা এফেক্ট পড়ে। তো এইটার করার ক্ষেত্রে আসলে সুসম্পর্ক আরও ভালো করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বা এই ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে দেশ থেকে, সে ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে। 31 দফা কর্মসূচি, ওখানে কিন্তু 15 নম্বর মনে হয় সেক্টরে লেখা আছে যে আমাদের দেশের পররাষ্ট্র নীতি হবে আর কি, যে দেশের স্বার্থে, মানে আমরা দেশের যদি যেখানে স্বার্থ থাকবে, আমার দেশের সার্বভৌমত্ব থাকবে, সেই বেসড হলে পররাষ্ট্রনীতি। আমরা কখনো অন্য, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের শত্রুতাও থাকবে না, আবার এই যে দুঃখজনকভাবে গত 15 বছর আওয়ামী লীগ যে ধরনের ফ্যাসিলিটি ভারতকে দিছে, ওই ধরনের ফ্যাসিলিটিও আমরা দেব না। আমাদের সীমানার ভিতর দিয়ে তারা যানবাহন নিয়ে যাচ্ছে, পরিবহন নিয়ে যাচ্ছে, আমরা কোনো ট্যাক্স নিচ্ছি না। আমাদের সমুদ্র সীমা ইউজ করতেছে, আমরা ট্যাক্স নিতেছি না। বাণিজ্য নীতিতে তাদেরকে পুরা ছাড়পত্র দিয়ে রাখছি, মানে উই ক্যানট ডু ইট দ্যাট ওয়ান। সেইটা যে সরকারি আসুক না কেন, দেশের স্বার্থটা। আবার আর একটা জিনিস, ইন্ডিয়া পাকিস্তানের কিন্তু জন্মগতভাবে তারা শত্রু 47 থেকে। এমন কোনো সরকার না আসুক যারা পাকিস্তানের করে ওই ইন্ডিয়ার পাকিস্তানের হয়, আমরা যাতে দ্বিতীয় আফগানিস্তান না হয়ে যাই। কথা বুঝতে পারছেন? যে আবার এমন না হোক যে আমরা আওয়ামী লীগের মতো একবারে দেশকে একবারে, আমি যা দিয়েছি শেখ হাসিনার বক্তব্য যে দেখেন মানে ইন্ডিয়া ভুলতে পারবে না, আমরা যাতে সেটাও না করি। আমার বর্ডার যাতে থাকে, যেটার জন্য এই জিনিসগুলো অনেক ইনসিডেন্ট হয়েছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়। দেশের সার্বভৌমত্ব বজায় থেকেও আমরা পার্শ্ববর্তী দেশ, স্পেশালি ইন্ডিয়ার কথাই আপনারা বলতে চাচ্ছেন, এবং চায়না অথবা এখানে বার্মা, এদের সাথে যাতে আমাদের নিজস্ব সত্তা, নিজস্ব সার্বভৌমত্ব, নিজস্ব দেশের স্বার্থ যাতে বজায় থাকে। দেশের বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেটা আপনি কেমন দেখছেন? রাজনৈতিক প্রেক্ষাপট আসলে
ইলেকশন হবে কি হবে না আমি এখনো সন্দেহ আছে। সরকারের সম্পূর্ণ নির্ভর করতেছে তত্ত্বাবধায়ক সরকারের সম্পূর্ণ সদিচ্ছা, আন্তরিকতা এবং বাস্তবায়নতা এবং তার ইনফোর্সমেন্টস মানে সরকার, সেনাবাহিনী, প্রশাসন, নির্বাচন ইত্যাদির ভিতরে সামঞ্জস্য এবং সব কিছু বজায় রেখে যদি কাজ করে আমি এখনো বিশ্বাসী এখনো একটা সুষ্ঠু নির্বাচন এটা সম্পূর্ণ সরকারের আন্তরিকতার উপর নির্ভর করতেছে। তত্ত্বাবধায়ক সরকারের অবশ্যই দেশের জনগণ যারা রাজনীতি করতেছে তাদের উপরও কেউ কারা যাতে জিনিসটা ইলেকশনকে বন্ধ না করার পায়তারা করে। এই ইলেকশন ইজ ম্যান্ডেটরি দিস পিরিয়ড, এটার কোনো বিকল্প নাই। কিন্তু এই ইলেকশনটাকে বন্ধ করার জন্য আমার মনে হয় বিএনপি ছাড়া বা সমদলীয় ছাড়া অন্যরা এবং ইভেন জামাত ইসলামও চাচ্ছিল না যে এত তাড়াতাড়ি ইলেকশন হোক। তো এই জিনিসগুলো যাতে তারা সব কিছু ভুলে দেশের স্বার্থের জন্য কে হারুক কে জিতো ডাজ নট ম্যাটার, দেশের স্বার্থের জন্য তাদের ভূমিকাটা থাকুক। আচ্ছা, আমরা তো সকলেই চাই আসলে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং জনগণ আসলে যে সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত রয়েছেন বা যে ধরনের পরিবর্তন জনগণ চান সেটাই হোক, এটা আমরা সকলেই চাই। কিন্তু যদি নির্বাচন না হয় তাহলে কি কি বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আপনি মনে করছেন? নির্বাচন না হওয়ার পরে যে কি হবে আমি জানি না। এটা অর্থনৈতিক দেশ কোন দিকে যাবে এটা আসলে টাইম উইল সে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। বাট আমি চাই ইলেকশন ছাড়া এটা কতটুকু এটা খুবই 1.5 বছরে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। এই 1.5 বছরে কিন্তু এটা আপনি দেখেন প্রশাসন, পুলিশ প্রশাসন, নোবডি ইজ ওয়ার্কিং, মানে সবাই ভাবতেছে একটা সরকার আসুক। তো এইটার পরিবর্তন মানে ইলেকশন না হলে এটার কোনো অল্টারনেটিভ নাই। দেশ যে কি হবে এটা বলা যায় না। নির্বাচন যেহেতু আমরা চাই হোক, তো নির্বাচন তো ঘনিয়ে আসছে, সময়টা খুবই কাছে চলে এসেছে। আর সেই জায়গা থেকে আমরা তো ভালো দিকটা দেখছি যে যদি হয় নির্বাচন এবং নির্বাচনের পরবর্তীতে দেশ যার কাছেই যাবে না কেন একটা ভালো কিছু হবে, একটা ভালো পরিবর্তন আসবে, যেটা আমরা সকলেরই কাম্য, জনগণের স্পেশালি। সেই জায়গা থেকে আমরা পজিটিভটা ধরছি, কিন্তু শঙ্কা কি কি রয়েছে? পজিটিভটাই ধরে আমরা কাজ করি, থিঙ্ক ফর দ্য পজিটিভস, অ্যাক্ট ফর পজিটিভ, ডু পজিটিভ। সো আমার বিশ্বাস সবাই, আমি আগেও বলছি, সবাই যদি পজিটিভভাবে আমরা বিএনপি, জামাত, প্রতিটা দল যদি দেশের স্বার্থকে দেখে দ্যাট, তাহলে অবশ্যই, এবং প্রশাসন এবং তত্ত্বাবধায়ক সরকার সত্যিকারে যাতে ইলেকশন চায় এবং তাদের কথা এবং কার্য, প্রফেসর ইউনূস খুব সুন্দর কথা বলেন, কিন্তু তার ইমপ্লিকেশন করার এটার ব্যাপকতা, এটা ইলেকশনটার যে কে ব্যাপকতা, এগুলার জন্য যে প্রচুর প্রস্তুতি আশা করি তাদের আছে এবং তার বাস্তবায়ন করবে, এটার বিশ্বাস আর কি। আচ্ছা, গণমাধ্যম থেকে কি কি প্রত্যাশা রয়েছে আপনাদের? গণমাধ্যম তো জাতির একটা মানে দর্পণ, এটা গণমাধ্যমের আপনারা ইউ আর দ্য মিরর টু দ্য সোসাইটি। সো আপনাদের উচিত হবে যে একটা নিরপেক্ষ এবং বাস্তবনিষ্ঠ সংবাদ পরিচালনা করা। সেখানে কেন সরকার আসুক, এবং আমি এইটাই বলতে পারি, আপনারা যদি বিএনপি ক্ষমতা আসে, আমরা গণমাধ্যমের উপরে কোনো ধরনের প্রভাব করব না, কখনই করব না। এবং এটা আমাদের পলিটিক্যালি, এবং আমাদের দেখেন 31 দফার কর্মসূচিতেও দেখেন আপনারা, এটা যাতে গত 15 বছরে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, কোনো স্বাধীনতা ছিল না। ইফ ইউ ডোন্ট সাপোর্ট দ্য গভর্নমেন্ট ইউ ক্যান নট এক্সিস্ট। সো এইটা হতে দেব না আমরা, এটা হলিগারে দেশের রুট নষ্ট হয়ে যায়। সুতরাং এটা আমরা প্রত্যাশা করি সবাই। আচ্ছা, এবং আমরা দেখেছি যে তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে তিনি নারীদের নিয়ে কিন্তু অনেক বেশি আশাবাদী এবং তাদেরকে নিয়ে কাজ করার একটা পরিকল্পনা তার রয়েছে। স্মার্ট কার্ডের ব্যাপারে তিনি বলেছেন। তো আপনাদের কি আর পরিকল্পনা রয়েছে নারীদেরকে নিয়ে স্পেশালি? আমার মনে হয় এই ব্যাপারটা যখন আসবে, আমি এই ব্যাপারে আমার ততটা আইডিয়া নাই যতটুক তারেক রহমান ভাই উনি যে কথাটা বলছেন এটার বাস্তবায়ন উনি করবেন। এবং উনি আমার সমবয়সী এবং আই এম প্রাউড ফর হিম, ওনার যে রাজনৈতিক পরিবর্তন গত 17 বছরে। এবং আমি অ্যাকচুয়ালি ওনাকে দেখার জন্যই আসছিলাম, যে মানে আই জাস্ট কেম টু হিম অ্যান্ড টু মিট উইথ হিমস ইন অদার, যে ওনার যখন দেখলাম যদি আসলো এবং ওনার
কথা এবং কাজ এবং উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন এবং গত 10 বছর যাবৎ যে বিএনপি পার্টিকে অর্গানাইজড এবং প্রতিহিংসা না করার যে প্রবণতা এবং ক্ষমাসুলভ দৃষ্টিতে যে মেন্টালিটিতে, এবং আমার মনে হয় যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ এক্সেপ্ট তারেক জিয়া ইন দিস কান্ট্রি নাও, এক্সেপ্ট আমি বলবো বিএনপির অল্টারনেটিভ আমাদের যে বর্তমানে মূলনীতি, যে আমাদের যে অর্থনীতি, এটার উনি একমাত্র ধারক এবং বাহক, এবং আল্লাহ যাতে ওনাকে দীর্ঘায়ু কামনা করে। যখন দেশের বাইরে যাওয়া হয় বাংলাদেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? বাংলাদেশ তো আমি এখানে জন্ম, এখানেই আমি লেখাপড়া। আসলে কত বছর ধরে আছেন? আমি 94 থেকে, দ্যাট মিনস আই বিংস ইউএসএ 32 ইয়ার্স। বাহ, 32 ইয়ার্স আর কি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স মাস্টার্স স্ট্যাটিস্টিক্স, ওখান থেকেও আবার এমবিএ করি ফাইন্যান্স অ্যাকাউন্টিং। হ্যাঁ, বাংলাদেশকে প্রচুর মিস করি এবং এই জন্য মাঝে সাঝে আসি। এবং আমি একমাত্র এত বছর আমার কিন্তু অতটা আমি আশা, গত 17 বছর আই ওয়াজ রিয়েলি ডিপ্রেসড। আমি অনেস্টলি তারেক জিয়ার যে স্পিচ এবং তার গত 10 বছরের রাজনীতি আমি আবার পুনর্জীবিত হয়েছে যে না, উই লাইক টু ডু অ্যাকচুয়ালি সামথিং ফর মাই কান্ট্রি। এবং আমাদের তো এখানে চাওয়া পর, আমি এখানে এমপিও হব না, আমি এখানে কোনো কিছু হবে না, নিঃস্বার্থভাবে দেশের জন্য কিছু করতে পারলে ধরেন আমরা আর কয় বছরই বাঁচবো, ঠিক না? কিন্তু অ্যাটলিস্ট দেশের জন্য আমি এমন একটা থাকুক। আমরা এখানে দেখেন, আমি 2009-10 তৃতীয় মাত্রা এসেছিলাম, আমি বলছিলাম যে আমরা যারা বিদেশিরা থাকি এখানে ইনভেস্ট করে আমি সুস্থভাবে নিয়ে যেতে পারি না। দেয়ার ইজ নো সিস্টেম। আপনারা একটা সিস্টেম চালু করেন যাতে আমরা এখানে প্রপার্টি কিনলে এনআরবির মাধ্যমে, সেখানে আমরা যাতে বিদেশিরা ইনভেস্ট করে আমরা সেখানে রিটার্ন নিয়ে যেতে পারি। দেখবেন অনেক যে মাত্রায় যে বৈদেশিক মুদ্রা আসতেছে তার চেয়েও 3 গুণ হয়ে যাবে। যে একটা সিস্টেম, আমরা এখানে যে বাড়ি বিক্রি করে কেনা করে এখানে একজনকে টাকা দিয়ে তারপরে দেখা গেল যে এটার কোনো সিস্টেম না। আমরা আমেরিকায় দেখেন একটা স্ক্রো ওপেন করা হয়, থার্ড পার্টির উপরে টাকা রাখা হয়, একটা যে সুন্দর টাইটেল মিউটেশনে করে, এখানে কোনো মিউটেশন করতে কত বছর লেগে যায়। বর্তমান শিক্ষা ব্যবস্থা মনে হয় 7 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা। এই সিস্টেমগুলোর ভিত্তিতে এবং তারেক রহমানের বক্তব্য শুনেন যে আই হ্যাভ এ প্ল্যান। So same way we have a plan to develop this country. এবং আমি অনুরোধ করব যারা বিরোধী দল আছেন এবং যারা প্রতিটি দল ইলেকশন করছেন, প্লিজ ডোন্ট লুক ফর ইওর পার্টি, অলসো লুক ফর দ্য কান্ট্রি। খুব সুন্দর কথা বলেছেন আপনি। পরিবারে কারা কারা আছেন? আমার ওয়াইফ, আমার এক ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং আর একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করছেন, হি উইল বি ফার্মাসিস্ট জাস্টিস। আই এম দ্য হ্যাপি ফ্যামিলি। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।